শুরুতে একটি ছেলেকে দেখানো হয়। কিছু মানুষ তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু ছেলেটি কোনো মতে নিজের প্রাণ বাঁচায়, কিন্তু সে হঠাৎ করে পড়ে যায়। এরপর সিন চলে যায় 15 বছর আগে, যেখানে দুই ভাইকে দেখানো হয়। তাদের মধ্যে ছোট জনের ডাক নাম ছিল নেট। দুই ভাই মিলে একটি মিউজিয়ামে লুকিয়ে ঢুকে এবং একটি মানচিত্র চুরির চেষ্টা করে। এমন সময় পুলিশ চলে আসে এবং বাচ্চাদের একটি এতিমখানায় নিয়ে যায়। আসলে তাদের কোনো মা বাবা নেই এবং তারা সারা জীবন এতিমখানাতেই কাটিয়েছে। নেটের বড় ভাই একবার সে মানচিত্রটি চুরি করার চেষ্টা করেছিল, কারণ তারা একটি জলদস্যু পরিবারের বংশধর ছিল। ওই মানচিত্রটি একটি গুপ্তধনের রহস্য উন্মোচন করতে পারত। এতিমখানায় সিস্টার পুলিশ কর্মকর্তাকে বলেন, আপনি নেটের বড় ভাইকে নিয়ে যেতে পারেন, কারণ সে বয়সে তরুণ এবং বারবার আটক হওয়ার পরেও সে চুরি করে। কিন্তু নেটের বড় ভাই পুলিশের হাতে ধরা দিতে রাজি ছিল না, ফলে সে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে নিজের ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন নেট তার বড় ভাইকে বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন নেটের বড় ভাই তাকে একটি নেকলেস, একটি লাইটার এবং একটি চিঠি দিয়ে বলে, আমি অবশ্যই তোমার কাছে ফিরে আসব। বড় ভাই চলে যাওয়ার পর নেট যখন চিঠিটি খুলে এবং লাইটার চিঠি নিচের ওপর রাখে, তখন একটি গোপন বার্তা দেখতে পায়। সেখানে লেখা ছিল তারা একটি জলদস্যু পরিবারের সদস্য এবং ভবিষ্যতে তাদের অবশ্যই দেখা হবে। এরপর দৃশ্যটি 15 বছর পরে চলে যায়। এইদিকে নেট অনেক বড় হয়ে গিয়েছে। সে একটি বাড়ি কাজ করে, পাশাপাশি চুরিও করত। একদিন বাড়ি কাজ করার সময় ভিক্টর নামের এক ব্যক্তি তার কাছে আসে। সে নেটকে জানায় সে নেট এবং তার বড় ভাই সম্পর্কে জানে। সে আরো দাবি করে একসময় তারা একসাথে কাজ করত, তবে নেট এসব জানতে আগ্রহী ছিল না। সে ভিক্টরকে চলে যেতে বললেও ভিক্টর যাওয়ার সময় একটি কার্ড রেখে যায়, যাতে তার ঠিকানা লেখা ছিল। পরের দৃশ্যে নেট তার বাড়িতে ঢোকে। সেখানে সেই মানচিত্র সে দেখতে পায়, যা সে এবং তার বড় ভাই চুরি করার চেষ্টা করেছিল। ঠিক সেই সময় ভিক্টর সেখানে এসে হাজির হয়। নেট তখন তাকে বলে, এটি সেই মানচিত্র যা অনেকে খুঁজেছে কিন্তু কিছুই পায়নি। এটি কেবল একটি অর্থহীন গল্প। ভিক্টর তাকে আশ্বস্ত করে বলে যে এটি কোনো অর্থহীন গল্প নয় এবং নেট ও তার ভাই এই মানচিত্র সম্পর্কে অনেক কিছু জানে। ভিক্টর নেটকে একটি বই এবং একটি জাহাজের ছবি দেখায়। এটি কোনো সাধারণ জাহাজ নয়, বরং $500 মিলিয়ন মূল্যের একটি প্রাচীন জাহাজ, যার ভেতরে বিশাল সম্পদ লুকানো আছে। 18 জন মানুষের একটি দল এটি পাহারা দিত। ভিক্টর নেটকে ছাড়তে চাচ্ছিল না, কারণ নেট এই গুপ্তধন সম্পর্কে অনেক কিছু জানতো। সে নেটকে তার সাথে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু নেট প্রথমে রাজি হয়নি। তখন ভিক্টর বলে তার সাথে গেলে নেট তার ভাইয়ের দেখা পেতে পারে। নেট বাড়িতে তার ভাইয়ের জিনিসপত্রগুলো দেখে এবং পরে ভিক্টরের সাথে কাজ করতে রাজি হয়ে যায়। পরের দিন সকালে নেট ভিক্টরকে একটি ক্রস চিহ্ন দেখায় এবং বলে এটি কেবল চিহ্ন নয়, বরং গুপ্তধনের তালা খোলার চাবিকাঠি। ভিক্টর জানায় তার কাছে একটি চাবি আছে এবং অন্যটি দ্রুত চুরি করতে হবে। অন্য চাবিটি একটি নিলাম কোম্পানির কাছে আছে, যা শীঘ্রই প্রদর্শিত হবে। এবং ফেরার পথে ব্রেড নামের একটি মেয়ে তার গলায় ছুরি ধরে। মেয়েটি তার বসের নির্দেশনা চাবিটি নিতে চেয়েছিল, আর তার বস ছিল ভিক্টরের পুরনো শত্রু। তখন তারা চাবিটি নিয়ে লড়াই করছিল। ঠিক সেই মুহূর্তে কিছু গার্ড সেখানে চলে আসে। গার্ডরা আসার সুযোগ নিয়ে ভিক্টর সেখান থেকে চাবিটি নিয়ে পালিয়ে যায়। চাবিটি পাওয়ার পর ভিক্টর ভার্সানায় যায়, যেখানে তাদের দেখা হয় ফ্রেজ নামের এক মেয়ের সঙ্গে, যে ভিক্টরের পূর্ব পরিচিত ছিল। তবে সে নেটকে চিনত না, তাই ভিক্টর তাকে একজন পুরনো বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয়। নেট তখন বুঝতে পারে অন্য চাবিটি ফ্রেজের কাছে আছে, ভিক্টরের কাছে নয়। নেট তখন ভিক্টরকে প্রশ্ন করে, তুমি কেন আমার সাথে মিথ্যা বললে? তখন ফ্রেজার বলে নেট হয়তো পরিস্থিতি সম্পর্কে কিছুই জানে না। তাদের ঝগড়ার সুযোগ নিয়ে ফ্রেজ চাবিটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। নেট তার পিছু ধাও করে। ফ্রেজার তখন তার গাড়িতে বসে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন নেট তার গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং ভিক্টরও সেখানে পৌঁছায়। ভিক্টর ফ্রেজারকে বোঝায় যে সে পুরো গুপ্তধন পেতে চায় ঠিকই, কিন্তু সে জানে না ওটা আসলে কোথায়। সব শোনার পর ফ্রেজার তার সাথে কাজ করতে রাজি হয়। নেট তখন জানায় যে বহু বছর আগে ওই 18 জন ব্যক্তি গির্জার কাছে গুপ্তধন লুকিয়ে রেখেছিল। তারা গির্জায় পৌঁছানোর পর নেট তার ভাইয়ের দেওয়া কার্ডগুলো মেলাতে শুরু করে এবং নিশ্চিত হয় যে তারা সঠিক জায়গায় এসেছে। তারা গির্জার বেসমেন্টে আশ্রয় নেয় এবং সেখানে চাবি ব্যবহারের জায়গাটি খুঁজে পায়। চাবিটি একটি মূর্তির নিচে লুকানো ছিল, তবে তারা জানতো না চাবিটা কোন দিকে ঘোরাতে হবে। ভিক্টর বইয়ে পড়ে যে চাবিগুলো ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে, কিন্তু তা করার সাথে সাথে মূর্তি থেকে তীর বের হতে শুরু করে, যদিও তারা কেউই আহত হয়নি। এরপর ঝুঁকি নিয়ে নেট এবং ফ্রেজার চাবিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরায়। এতে মূর্তির পেছনে একটি সুড়ঙ্গ পথ খুলে যায়, যা একটি গুহার দিকে গিয়েছে। নেট ভিক্টরকে বলে যে তাদের আলাদা আলাদা পথে যেতে হবে। সে ফ্রেজারকে নিয়ে এক পথে যায় এবং ভিক্টর অন্য পথে রওনা হয়। যাওয়ার আগে ভিক্টর ও নেট তাদের ফোনে জিপিএস সংযুক্ত করে নেয়। আন্ডারগ্রাউন্ড পথ দিয়ে হাঁটার সময় নেট এবং ফ্রেজার একটু বাড়ি গিয়ে পৌঁছায়, যেখানে একটি গোপন রাস্তা ছিল যা কেউ জানতো না। সেখান থেকে বের হওয়ার আগে কিছু লোক
লোক তাদের আক্রমণ করে। নেট তাদের সাথে লড়াই করে এবং ফ্রেজার দরজা খোলার চেষ্টা করে। দরজা খোলার পর তারা সেখান থেকে বের হয়ে যায়। এরপর তারা তৃতীয় একটি দরজা খুঁজে পায় যা সে ক্রস চাবি দিয়ে খোলা সম্ভব। ফ্রেজার যখন দরজাটি খোলার চেষ্টা করে তখন সেখানে পানি ঢুকতে শুরু করে, কারণ নিয়ম অনুযায়ী দ্বিতীয় দরজা খোলার আগে প্রথম দরজাটি খোলা জরুরি ছিল, যা কেবল ভিক্টরি করতে পারত। ভিক্টর অন্য পাশ থেকে দরজা খোলার চেষ্টা করছিল। এমন সময় ব্রেড এসে তার উপর আক্রমণ করে। তাদের মধ্যে তুমুল লড়াই হয়। এদিকে নেট এবং ফ্রেজার পানিতে আটকা পড়ে প্রায় জ্ঞান হারানোর অবস্থায় চলে যায়। শেষ পর্যন্ত ভিক্টর মেয়েটিকে হারিয়ে চাবিটি যথাস্থানে বসায় এবং নেট ও ফ্রেজার নিরাপদে বেরিয়ে আসে। এখন তাদের সামনে ছিল শেষ দরজাটি খোলার চ্যালেঞ্জ, কিন্তু সেটি কিভাবে খুলতে হবে তা কেউ জানতো না। ভিক্টর বাইরের একটি ছিদ্র দিয়ে তাদের ওপর নজর রাখছিল। নেট তার বুদ্ধি খাটিয়ে ফ্রেজারকে বলে ভিক্টরের কাছ থেকে অন্য চাবিটি নিয়ে আসতে। ভিক্টর প্রথমে বিশ্বাস না করলেও নিরাপয় হয়ে চাবিটা দিয়ে দেয়। নেট দরজায় একটি চিহ্ন দেখতে পায়। যখন সে দুটি চাবি একত্রে জোড়া দেয় তখন দরজার চিহ্নের সাথে তা মিলে যায় এবং দরজাটি খুলে যায়। তারা যখন সেই দরজার ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করে তখন তারা দরজার ওপাশে তিনটি বিশাল মাটির পাত্র দেখতে পায়। ভিক্টর বারবার নেটকে গুপ্তধন নিয়ে প্রশ্ন করে উত্ত্যক্ত করতে থাকে। নেট ফ্রেজারকে উল্টো করে ধরে পাত্রের ভেতর কি আছে তা দেখার চেষ্টা করে। ফ্রেজার পাত্রের ভেতরে তাকিয়ে দেখে যে তাতে প্রচুর লবণ ভরা। এর মানে ছিল সেখানে কোনো গুপ্তধনই নেই। এমন সময় একটি পাত্র ভেঙে যায় এবং তারা দেখতে পায় যে সেখান থেকে একটি বিশাল মানচিত্র বেরিয়ে এসেছে। এটি ছিল গুপ্তধন পাওয়ার আসল মানচিত্র। নেট যখন মানচিত্রটি দেখছিল তখন ফ্রেজার তার দিকে বন্দুক তাক করে আর বলে, তুমি কি ভেবেছিলে ভিক্টর তোমাকে সত্য কথা বলেছে? এরপর সে নেটের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং মানচিত্র চাবিগুলো নিয়ে সেখান থেকে চলে যায়। পরে ভিক্টর এসে নেটকে অচেতন অবস্থায় পায়। নেট জেগে উঠলে তারা বুঝতে পারে যে ফ্রেজার তাদের ধোঁকা দিয়েছে। জ্ঞান ফেরার পর নেট তার ভাইয়ের ব্যাপারে ভিক্টরকে জিজ্ঞাসাবাদ করে এবং সে বলে সে আর কি কি লুকিয়ে রেখেছে। ভিক্টর স্বীকার করে যে বহু বছর আগে সে এবং নেটের বড় ভাই গুপ্তধন খুঁজতে গিয়ে একটি বই চুরি করেছিল। ফেরার পথে মার্কাডোর লোকেরা তাদের উপর গুলি চালায় এবং নেটের ভাই গুলি খেয়ে সেখানেই মারা যায়। এই কথা শুনে নেট আবেগপ্রবল হয়ে পড়ে এবং কাঁদতে থাকে। সে ভিক্টরকে দোষারোপ করে বলে যে সে তার বড় ভাইকে মরার জন্য ফেলে এসেছে এবং এখন তাকে ব্যবহার করে আবার সে গুপ্তধন পেতে যাচ্ছে। ভিক্টর বলে সে মিথ্যা বলেছিল ঠিকই, কিন্তু তার ভাইয়ের শেষ ইচ্ছা ছিল নেট যেন সেই স্বপ্ন পূরণ করে। নেট তখন ঠিক করে যে সে তার ভাইয়ের স্বপ্ন পূরণ করবে, কিন্তু এরপর সে আর ভিক্টরের সাথে থাকবে না। পরবর্তীতে দেখা যায় ফ্রেজার আসলে ব্রেড এবং তার বসের সাথে হাত মিলিয়েছে। ব্রেড এর বস ঘোষণা করে যে এখন থেকে ব্রেড ফ্রেজারের অধীনে কাজ করবে। এরপর ব্রেডের বস তার দলবল নিয়ে একটি বিমান করে গুপ্তধন খুঁজতে বের হন। তিনি সবার কাছে বড়াই করে বলে যে এই বিশাল সম্পদ তার পরিবারের এবং তিনি তা উদ্ধার করবেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে ব্রেড এসে তার বসকে হত্যা করে। ফ্রেজ বুঝতে পারে যে তার বসকে মারার পর ব্রেড তাকেও মেরে ফেলবে, তাই নিজের প্রাণ বাঁচাতে সে বিমানের একটি গাড়ির ভেতর লুকিয়ে পড়ে। ব্রেড তার লোকদের নির্দেশ দেয় ফ্রেজারকে যেখানে পাওয়া যাবে সেখানে যেন গুলি করা হয়। এদিকে নেট ও ভিক্টর ফ্রেজারের পিছু নিয়ে বিমানের মালবাহী গাড়ির ভেতরে লুকিয়ে পড়ে। তার সুযোগ বুঝে মানচিত্রটি নিয়ে নেয়। এরপর ব্রেড ও ফ্রেজারের মধ্যে গোলাগুলি শুরু হয়। ভিক্টর নেটকে বলে যে তারা মানচিত্র পেয়ে গিয়েছে, তাই প্যারাশুট নিয়ে এখনই পালানো উচিত। ভিক্টর প্যারাশুট নিয়ে লাফ দেয়, কিন্তু নেট সেখানেই থেকে যায়। নেট বিমানের মালামালগুলোর সাথে প্যারাশুট লাগিয়ে সেখান থেকে বাইরে ফেলে দেয়। এতে বিমানের মালপত্রগুলো বাইরে বেরিয়ে আসতে থাকে। ব্রেডের লোকেরা নেট ও ভিক্টরের উপর গুলি চালায়। লড়াইয়ের মাঝে নেটের পায়ে একটি মালামালের বক্স আটকে যায় এবং সে শূন্যে ঝুলে পড়ে। অনেক চেষ্টার পর সে আবার বিমানের ভেতরে ফিরে আসতে সক্ষম হয়। ওইদিকে ফ্রেজার একটি গাড়ি সহ বিমান থেকে লাফ দেয়। নেটও সেখানে দাঁড়িয়েছিল এবং সেও গাড়ি সহ পড়ে যায়। দুজন যখন আকাশ থেকে পড়ছিল ফ্রেজার নেটকে প্যারাশুট খুলতে বলে, কিন্তু নেটের কাছে কোনো প্যারাশুট ছিল না। শেষ মুহূর্তে নেট একটি মালবাহী কার্গোর প্যারাশুট খুলে দেয় এবং তারা দুজনেই সেই কার্গোর উপর চড়ে সমুদ্রে অবতরণ করে। তারা একটি সৈকতে পৌঁছায় এবং একটি হোটেলে ওঠে। হোটেলে গিয়ে তারা মানচিত্রটি বোঝার চেষ্টা করে, কিন্তু ফ্রেজার কিছুই বুঝতে পারে না এবং সে ঘুমিয়ে পড়ে। নেট সারা রাত অক্লান্ত পরিশ্রম করে মানচিত্রটি বোঝে এবং কিছু নোট তৈরি করে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেজার দেখে যে নেট মানচিত্র বুঝতে পেরেছে এবং নোটে লিখে রেখেছে। সে আবারও তার ধূর্ততা দেখায় এবং নোটগুলো নিয়ে একা গুপ্তধন খোঁজার জন্য বেরিয়ে যায়। নেট যখন ঘুম থেকে উঠে সে দেখে মানচিত্র গায়েব হয়ে গিয়েছে, কিন্তু সে রেগে যাওয়ার বদলে হাসতে থাকে, কারণ সে জানতো ফ্রেজার তাকে ধোকা দেবে। তাই সে নোটে ভুল ঠিকানা লিখে রেখেছিল। নেট নিজেই জানে আসল জায়গাটি কোথায়। পরের দৃশ্যে নেট আসল জায়গায় পৌঁছায়, যা ছিল একটি দ্বীপের গুহার ভেতরে। অন্যদিকে ব্রেড নেটের ওপর নজর রাখছিল। নেট পানিতে ঝাঁপ দিয়ে গুহার ভেতরে পৌঁছায় এবং সেখানে দুটো বিশাল জাহাজ দেখতে পায়। এই জাহাজগুলো খুলতে গিয়ে অতীতে অনেক মানুষ প্রাণ হারিয়েছিল। জাহাজে প্রবেশ করার পর নেট সেখানে প্রচুর স্বর্ণ দেখতে পায়। ঠিক সেই সময় সে
ভিক্টরের পায়ের শব্দ শুনতে পায়। ভিক্টরকে দেখে নেট অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে সে কিভাবে এলো। ভিক্টর জানে যে নেট তার ফোনে জিপিএস অন রেখেছিল। যখন তারা দুজন গুপ্তধন দেখছিল তখন ব্রেড তার দলবল নিয়ে সেখানে হাজির হয়। নেট ও ভিক্টর লুকিয়ে পড়ে। ব্রেড তাদের দলকে কল করে এবং জাহাজগুলোকে হেলিকপ্টারের সাহায্যে উড়িয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, কারণ সে জানতো জাহাজগুলো প্রাচীন এবং এগুলোর দাম কোটি কোটি ডলার। ভিক্টর ও নেট বাইরে বেরিয়ে আসে এবং সিদ্ধান্ত নেয় যে তারা জাহাজটি ছিনিয়ে নেবে। তারা রক্ষীদের সাথে লড়াই করতে শুরু করে এবং একে একে সবাইকে পানিতে ফেলে দেয়। ব্রেড এটি দেখে প্রচন্ড রেগে যায় এবং অন্য একটি জাহাজ নিয়ে তাদের উপর আক্রমণ করে। ভিক্টর দ্রুত পালানোর জন্য একটি হেলিকপ্টার ডাকছিল। ব্রেডের লোকেরা নেটের জাহাজে আক্রমণ করে এবং তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। এক পর্যায়ে নেট ব্রেডের হেলিকপ্টারের উপর আক্রমণ করলে সেটি ক্ষতিগ্রস্ত হয় এবং পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে পড়ে। ব্রেড কোনো মতো সেখান থেকে বেরিয়ে নেটের জাহাজে এসে পৌঁছায়। সে নেটকে বলে যেটি আমার নয়, সেটি অন্য কারো হতে পারে না। এই বলে সে জাহাজের ইঞ্জিন সমুদ্রে ফেলে দেয় যাতে জাহাজ নড়াচড়া করতে না পারে। এরপর হেলিকপ্টারটি অটো পাইলটে রেখে ভিক্টর তার স্বর্ণের ব্যাগগুলো বাঁচানোর চেষ্টা করছিল। অন্যদিকে জাহাজের ওপর ব্রেড ও নেটের লড়াই চলছিল। নেট হেলিকপ্টারে ওঠার চেষ্টা করলেও ব্রেড তার পিছু নেয়। তখন ভিক্টর তার প্রিয় স্বর্ণের ব্যাগটি বিসর্জন দিয়ে ব্রেডের দিকে ছুঁড়ে মারে। ওর জন্য ব্রেড নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টারের সাথে জাহাজের রশিও ছিঁড়ে যায় এবং পুরো জাহাজটি ব্রেডের ওপর পড়ে। ফলে ব্রেড মারা যায় এবং জাহাজটি ভেঙে পানিতে ভাসতে থাকে। নেট ভিক্টরকে বলে যে তারা এখনো কিছু স্বর্ণ সংগ্রহ করতে পারে, কিন্তু ভিক্টর তাকে থামিয়ে দেয় এবং বলে যে সরকারি কর্মকর্তারা চলে এসেছে, এখন এটি তাদের অধীনে চলে যাবে। ভিক্টরকে বাধ্য হয়ে হেলিকপ্টার চালিয়ে সেখান থেকে সরে যেতে হয়। নেট তাকে মন খারাপ না করতে বলে এবং আশ্বস্ত করে নিজের পকেট থেকে কিছু লুকানো স্বর্ণ বের করে দেখায়। তারা দুজনেই হাসি মুখে নতুন যাত্রা শুরু করে। সিনেমার একদম শেষে দেখা যায় একটি স্পিড বোট ভিক্টর ও নেটের পিছু নিচ্ছে। সেটি আর কেউ নয় বরং ফ্রেজার, যাকে নেট বোকা বানিয়েছিল। আর একটি বড় চমক দেখা যায় যে নেটের ভাই আসলে মারা যায়নি, সে বেঁচে আছে এবং জেলখানায় বন্দী অবস্থায় রয়েছে। আর এরই মাধ্যমে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভি এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে অনেক ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। আবারও কথা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।